চুপি চুপি কানে কানে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। গান শুনেছি আমরা, কি শুনেছেন তো? সেরকম ডিআই এর কাছে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না বলে লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কারা কারা যোগ্য। অযোগ্যদের লিস্টটা দেওয়া হচ্ছে না। বন্ধুগণ, আমরা দুটো ইস্যু নিয়ে এখানে যাচ্ছি, বিভিন্ন বিধানসভায় যাচ্ছি, বিভিন্ন জেলায় যাচ্ছি। ইস্যু দুটি কি? একটি হলো এই রাজ্য সরকারের জন্য 26,000 চাকরি যারা করতেন, শিক্ষক কর্মচারী, অশিক্ষক কর্মচারী, তাদের চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী যখন এই চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন। প্রেস কনফারেন্স করলে প্রথমে বললেন, সুকান্ত বাবু বলছেন এই চাকরি চলে যাওয়ার জন্য আমি নাকি দায়ী। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি নাকি দায়ী, আমরা তো কিছু করিনি, আমরা চাকরি খাইনি। মুখ্যমন্ত্রী, আপনি চাকরি খাননি, আপনি এবং আপনার দলের লোকেরা পয়সা খেয়েছে, সেই জন্য চাকরি চলে গেছে। আপনারা পয়সা ছাড়া অন্য কিছু খান না। আপনি ছাড়া কেউ দায়ী নয়। আপনি বারবার মিথ্যা কথা বলে শিক্ষকদেরকে বারবার বঞ্চিত করেছেন, বারবার তাদেরকে ললিপপ দিয়েছেন, তাদের সমস্যার সমাধান করবেন। অথচ প্রচুর শিক্ষক তারা সেখানে এসএসসি ভবনের সামনে, আচার্য সদনের সামনে রাস্তায় শুয়ে আছে, রাত্রিবেলা বাচ্চা নিয়ে শুয়ে আছে, মহিলারা শুয়ে আছে। তারা ভাবছেন যে মুখ্যমন্ত্রীর সামনে, আচার্য ভবনের সামনে বিক্ষোভ করলে বুঝি চাকরি ফেরত পাবে। মুখ্যমন্ত্রী কি কাজ ছিল? চাকরি যেত না, সবার চাকরি বেঁচে যেত, যারা যোগ্য তাদের, অযোগ্যদের চাকরি চলে যেত। মুখ্যমন্ত্রীর একটাই কাজ করতে হতো, যোগ্য আর অযোগ্যদেরকে বাছাই করে লিস্টটা দিতে হতো, আর কিচ্ছু না। অথচ দেখুন ব্রাত্য বসু স্টেটমেন্ট, শিক্ষামন্ত্রী 11 তারিখে ব্রাত্য বসু বলছেন যে আমরা যোগ্য অযোগ্য প্রয়োজনে বাছাই করে ওয়েবসাইটে দিয়ে দেব। আর সেই ব্রাত্য বসু দিদির ধাতানি খেয়ে 22 তারিখে বলছে না না, যোগ্য অযোগ্য লিস্ট আমরা অন্য ওয়েবসাইটে দিতে পারবো না। সবাই বলছে দাদা কেন যোগ্য অযোগ্য লিস্ট ওয়েবসাইটে রাজ্য সরকার দিতে পারছে না, ওপেন আনতে পারছে না? আমি বললাম দাদা, আগেকার দিনের নিয়ম, আমাদের ঘরের মহিলারা ভাসুরের নাম মুখে আনতো না। তো তৃণমূল কংগ্রেসের এই অযোগ্য যারা, তারা তো তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে তবে চাকরি পেয়েছে। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাসুর, তাই তৃণমূল কংগ্রেসের নাম মুখে নিতে পারবে না, ভাসুরদের নাম মুখে নিতে পারবে না। সেটা যোগ্য অযোগ্য লিস্ট পাঠানো হচ্ছে না। ডিআইয়ের কাছে চুপি চুপি কানে কানে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। গান শুনেছি আমরা, কি শুনেছেন তো? সেরকম ডিআইয়ের কাছে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না বলে লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, কারা কারা যোগ্য। অযোগ্যদের লিস্টটা দেওয়া হচ্ছে না। তাতে দেখি আমার ওখানে এক তৃণমূল কাউন্সিলরের বউয়ের নাম নেই, ওখানে তৃণমূল কাউন্সিলরের বউ, তার নাম নেই যোগ্যদের তালিকায়, তার মাইনে বন্ধ হবে আগামী মাস থেকে, অর্থাৎ সে বেটা অযোগ্য। যখন এসব পারেনি তখন আমি একবার বলেছিলাম আমার পরিবারকে টার্গেট করতে শুরু করেছে, কত নিম্ন রুচির পরিচয় দেয়। তারা বলে সুকান্ত মজুমদারের স্ত্রী নাকি অযোগ্যের তালিকায় আছে, ওর সাথে কিছু বরাহনন্দন আছে, যারা বাবরের বংশধর কিছু আছে, তারাও সঙ্গে সঙ্গে লেখালেখি শুরু করেছে। পড়াশুনো তো কর, যোগ্য অযোগ্য ভাগ শুরু হয়েছে 16 সালের এসএসসি নিয়ে। সুকান্ত মজুমদারের স্ত্রী 2008 সালের এসএসসি, 2008 সালের এসএসসি, তা উত্তরবঙ্গ জেনে দ্বিতীয় র্যাঙ্ক করা মহিলা হয়ে ও যে যোগদান করেছিল স্কুলে, তাকে নিয়ে টানাটানি করছে, ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে। সুকান্ত মজুমদার বুক ঠুকে বলতে পারে, দুবারের এমপি সুকান্ত মজুমদারের পরিবারের উপরে আঙুল তুলে কারো কথা বলার মতো হিম্মত নাই। এত বড় বাপের বেটা হয়ে আমরা রাজনীতি করি, আমরা টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে আমরা আন্দোলন শুরু করলাম। আজকে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করার জন্য এই রোদে ঘরে বেরিয়ে আমরা রাজনীতি, যারা ভারতীয় জনতা পার্টি করি তারা রাজনীতি করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় 1946 সাল, 47 সাল নদিয়া, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা সব পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল। বন্ধুগণ, ইতিহাস ভুলে গেলে হবে না। ডেমোগ্রাফি, জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে বঙ্গপ্রদেশ, তৎকালীন বঙ্গ শুভ বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল। নিয়ম অনুসারে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পুরোটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজ্ঞানী মেঘনাথ সাহা, এরকম প্রমুখ মানুষ, আমাদের সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা, তিনি জনসংঘের নেতা ছিলেন, তারা সবাই লড়াই করলেন, বললেন যে গোটা বাংলা যদি পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে,
বাঙালি হিন্দু কোথায় থাকবে? 1946 সালে কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিং শুরু করলো জিন্না এবং তার সোহরাওয়ার্দী। তারা গোটা কলকাতার রাস্তায়